তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি আরিয়া। ভারতের লোকসভা নির্বাচনের ফল গণনা চলছে। নির্বাচনের সবশেষ তথ্য জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাদিয়া আফরিন। সিমি, আপনাকে ধন্যবাদ। যেমনটি আপনি বলছিলেন, 543 আসনের মধ্যে এরই মধ্যে 126টি আসনের ফলাফল ঘোষণা করেছে ইলেকশন কমিশন এবং 1 ঘন্টার ব্যবধানে, কিন্তু 1 ঘন্টা আগেও যেখানে মাত্র 51টি আসনে ফলাফল ঘোষণা করা হয়েছিল, এই 1 ঘন্টায় 126-এ পৌঁছে গেছে। আমরা হয়তো খুব দ্রুতই সবগুলো আসনের ফলাফল জানতে পারবো। ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গণনার এরই মধ্যে 11 ঘন্টা শেষ হয়েছে এবং আমরা জেনেছি যে 126টি আসনে ফল ঘোষণা হয়েছে। আপনাদের প্রথমে জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী আসন থেকে জিতেছেন এবং 1.5 লাখ ভোটের ব্যবধানে জিতেছেন। সেখানে এবার তার প্রতিদ্বন্দ্বী ছিল কংগ্রেসের অজয় রায় এবং উত্তরপ্রদেশের যে কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত রায়বরেলি, সেখানে রাহুল গান্ধী লড়েছিলেন এবং রাহুল গান্ধী এগিয়ে আছেন 3 লাখ ভোটে, কিন্তু সেখানের ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। গুরুত্বপূর্ণ যে প্রদেশগুলো আছে তার মধ্যে উত্তরপ্রদেশের তথ্য আপনাদেরকে প্রথমে জানাবো। উত্তরপ্রদেশের 80টি আসন, কিন্তু উত্তরপ্রদেশ এবার একটি বিস্ময় হয়ে দাঁড়িয়েছে সবার জন্য, কারণ উত্তরপ্রদেশ পরিচিত বিজেপির ঘাঁটি হিসেবে। বিজেপির সবসময় সেখানে আধিপত্য রয়েছে, বিশেষ করে রাম মন্দির সেখানে তৈরি করার পরে রাম মন্দিরের কাজ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই নরেন্দ্র মোদী তড়িঘড়ি করে সেটি উদ্বোধন করেন এবং এর বিরোধিতা করেন অনেক পণ্ডিত, কারণ তাদের নিয়ম অনুযায়ী একটি মন্দিরের পুরোপুরি কাজ শেষ না হওয়া পর্যন্ত সেখানে তারা কোনো ধরনের আনুষ্ঠানিকতা শুরু করেন না। তো সেটাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু আসলে সেটা অনেকটা হিতে বিপরীত হয়ে গেছে। উত্তরপ্রদেশে কিন্তু আমরা দেখেছি যে 44টি আসনে এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া এবং 62টি আসনে জয় পেয়েছিল বিজেপি গতবার। সেখানে এবার মাত্র 35 আসনে এগিয়ে রয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে 42 আসনের মধ্যে কিন্তু এবার বিজেপির অবস্থান খুব একটা ভালো নেই বলতে গেলে, কারণ গতবার 18 আসনে জয় পেয়েছিল 2019-এ, সেবারই সবচেয়ে বেশি আসন পায় বিজেপি, কিন্তু এবার 9টি আসনে পিছিয়ে রয়েছে বিজেপি এবং 33 আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এরপরে যাব আমরা কর্ণাটকে, দক্ষিণাঞ্চলের ভারতের কর্ণাটকে 28 আসনের মধ্যে গতবার 25 আসনে জয় পেয়েছিল বিজেপি, এবার সেখান থেকে 7টি আসনে পিছিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। অন্যদিকে রাজ্যের 28 আসনের মধ্যে 10টিতে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। তামিলনাড়ুতে 39 আসনের মধ্যে 37 আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট, অন্যদিকে মাত্র 1 আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কেরালার 20 আসনের মধ্যে গতবার কংগ্রেস জিতেছিল 15 আসনে, এবার 17 আসনে এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। কেরালাতেও 2 আসনে এগিয়েছে বিজেপি। গুজরাটের কথা যদি আপনাদেরকে বলি, গুজরাটে 2014 এবং 2019 সালে বিজেপি 26টি আসনেই জিতেছিল, কিন্তু এবার 2টি আসন তাদের হাতছাড়া হচ্ছে। আর দিল্লি, রাজধানী দিল্লির যে 7টি আসনে ভোট হয়েছে, এবার 7টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। এবার আপনাদেরকে বলি যে বুথ ফেরত জরিপের সাথে আজকে ফলাফল ঘোষণার যে পার্থক্যগুলো আমরা দেখতে পাচ্ছি, যে 1 তারিখ 7ম ধাপের শেষ ধাপের ভোট হওয়ার পরে গত 2 দিন আমাদের বুথ ফেরত যে জরিপগুলো আমরা দেখেছি, প্রত্যেকটিতে বলা হয়েছিল নিরঙ্কুশ জয় পাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, কিন্তু এমন কোনো আভাস মিলছে না এখন পর্যন্ত। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরুতেই বলেছিলেন যে 400 পার করবে তার দল এককভাবে, অর্থাৎ বিজেপি, কিন্তু 400 পার করতে পারেনি এককভাবে এবং যে গণমাধ্যমগুলো বলছে যে নিরঙ্কুশ জয় পেতে পারবে না এনডিএ। এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য। আমরা চলে যাচ্ছি মূল স্টুডিওতে। সিমি। সাদিয়া আফরিন, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 212 নম্বর ওয়ার্ড থেকে যমজ 2 নবজাতকের মধ্যে একটি শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। নবজাতকের বাবা শরীফুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে তার যমজ 2 শিশুর মধ্যে 1 দিন বয়সী একটি কন্যা শিশু চুরি হয়। তিনি আরও জানান, তাদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে। তিনি পেশায় একজন দিনমজুর। সোমবার রাতে সাভারের কালামপুর থেকে ঢাকা মেডিকেলের 212 নম্বর ওয়ার্ডে স্ত্রীকে ভর্তি করান। মঙ্গলবার সকাল 10টায় তার স্ত্রী যমজ কন্যা সন্তান প্রসব করেন। সন্তানের জন্য ওষুধ কিনে ফিরে আসার পর একটি নবজাতককে খুঁজে পাননি তিনি। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নবজাতককে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।
বাচ্চা জ্বর আছে তাহলে এই করেন না, আপনি আমার কাছে দেন, আমি আন্টির সাথে ধরে আপনি যা বাবুর ওষুধ নিয়ে আসেন। আমি এই বলে আমি তার হাতে দিয়ে আমি বাবুরি নিয়ে আমি ওষুধ আনতে দিয়েছি। দেয়া এক পাতা নাফা সিরাপ নিয়ে আমি আয়া পড়ছি। মা কাছে কি যে আমি তো এই মেয়েটার আর দেখি না আর পাই না, আমি তারপরে তো খোঁজাখুঁজি শুরু করেছি। চা বাগানের উৎপাদন ও আয় বাড়াতে শ্রমিকদের প্রতি যত্নবান হতে মালিকদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক চাহিদা বিবেচনায় চায়ের বহুমুখীকরণেরও আহ্বান জানান তিনি। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪র্থ জাতীয় চা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ১৯৫৪ সালে সিলেটের মালিনীছড়ায় দেশের প্রথম বাণিজ্যিক চা চাষ শুরু হয়। সম্ভাবনাময় এই খাতে বর্তমানে ১৬৮টি বড় ও ৮,০০০-এর বেশি ছোট চা বাগান গড়ে উঠেছে। গত বছর এসব বাগান উৎপাদন হয়েছে প্রায় ১০.৫ কোটি কেজি চা। প্রধান অর্থকরী ফসল ও রপ্তানি পণ্য হিসেবে চায়ের ঐতিহ্য প্রসারে ৪ঠা জুন পালিত হয় জাতীয় চা দিবস। মঙ্গলবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪র্থ জাতীয় চা দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চা শিল্পে অবদানের জন্য ৮ শ্রেণীতে বাগান ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জাতীয় চা পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা অবদান তুলে ধরেন। এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তাদের জন্য যা করে গেছেন তারা কিন্তু কোনোদিন তা ভোলেনি। সবসময় সেই কথাটা তারা বংশ পরম্পরায় সংরক্ষণ, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। চা শিল্পকে বেগবান করতে শ্রমিকদের প্রতি আরও যত্নবান হতে মালিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না। মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে। বিশ্বে চায়ের চাহিদা বিবেচনায় সুগন্ধি চা উৎপাদন সহ পণ্যের বহুমুখীকরণের তাগিদ দেন সরকার প্রধান। বিভিন্ন ধরনের যেন ফ্লেভার থাকে সেই ধরনের চায়ের কিন্তু চাহিদা অনেক বেশি। আমি এটা বলবো যারা চা মালিক এবং ব্যবসায়ী আছেন, বিশেষ করে মালিকদের বলবো যে আপনারা ভ্যালু এডেড করেন। চা শিল্পের উন্নয়নে গবেষণা অব্যাহত রাখা ও মানসম্পন্ন চা রপ্তানিতে জোর দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিশু কিশোরদের মেধা বিকাশে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরও জানান, সরকারের পক্ষ থেকে শিশুদের সুরক্ষায় আইন করা সহ বিদ্যালয়ে শিক্ষা অর্জনে উপবৃত্তিও দেওয়া হচ্ছে। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণভবনে আসা শিশু কিশোরদের এভাবেই স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী ৩০৪ জন শিশু কিশোরের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। শিশুদের জন্য স্বল্পতম সময়ে বঙ্গবন্ধুর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের ছিলেন, তাই ৩২ নম্বরের বাড়িটি বাংলাদেশের জনগণের জন্য উৎসর্গ করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো যে আমরা ট্রাস্টের মাধ্যমে আমরা যারা মেধাবী দরিদ্র ছাত্রছাত্রী তাদের আমাদের শিক্ষার সহায়তা করব, পাশাপাশি অনেক দুস্থ মানুষকে সাহায্য করব। ওই বাড়িটি আমরা দান করে দিয়েছি বাংলাদেশের জনগণকে, কারণ আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব তো জনগণের ছিলেন, কাজে ওই বাড়িতে এখন আমাদের অধিকার না, বাংলাদেশের মানুষের অধিকার। ছোট্ট শিশুরা বঙ্গবন্ধু কন্যার অন্তরে আছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের সুরক্ষায় অনেক আইন ও শিক্ষা নিশ্চিত করতে নানান উদ্যোগ নিয়েছে তার সরকার। প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সা আমরা বই দিচ্ছি, আমরা উপবৃত্তি দিচ্ছি, উচ্চ শিক্ষার জন্য আমরা বৃত্তি দিচ্ছি। আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছি, ডিজিটাল বিশ্ববিদ্যালয় করেছি, আমরা কৃষি বিশ্ববিদ্যালয় বাড়িয়েছি, আমরা ফ্যাশন ডিজাইন, ফ্যাশন, এয়ারোস্পেস, এভিয়েশন, বহুমুখী বিশ্ববিদ্যালয় করে দিয়ে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে আমাদের ছেলেমেয়েরা তারা যেন লেখাপড়া শিখতে পারে, তাদের মেয়েরা বিকাশের সুযোগ হয়, সেই সুযোগটাও আমরা করে দিয়েছি। শিশুদের সঙ্গে ছবি তোলার মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালয়েশিয়া শ্রমবাজারের দুর্নীতির দায় ওই দেশের সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা। এর জবাবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন, দায় কার তা তদন্তেই প্রমাণ হবে।
প্রায় 17,000 বাংলাদেশি কর্মীর মালয়েশিয়া যেতে না পারার দায় কার, এ নিয়ে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বায়রা দাবি করছে সরকার নির্ধারিত ফির বাইরে সর্বোচ্চ 2 লাখ টাকা নিয়েছে এজেন্সিগুলো। কর্মীদের 6 লাখ টাকা পর্যন্ত দেওয়ার তথ্য তারা জানতেন না। পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে আহ্বান করব, তারা যেন আমাদের বাইরে অফিসে কোন এজেন্সির মাধ্যমে কত টাকা দিয়েছে সেটা তালিকাভুক্ত করার জন্য আমরা পদক্ষেপ নেব। বাইরা নেতারা বলেন, নিয়োগকারী দেশকে সিন্ডিকেট করার সুযোগ দিয়েছে সরকার। ভিসা প্রক্রিয়ায় সময় ক্ষেপণে অনেকেই মালয়েশিয়া যেতে পারেননি। যারা বিএমইটি করা ছিল, যাদের টিকিট কনফার্ম করা ছিল এবং কোম্পানিও নিতে চেয়েছিল, কর্মীও যেতে চেয়েছিল, এই সংখ্যাটি আমাদের স্টেক হোল্ডারের হিসাবে যদিও 17,000 আমাদের মন্ত্রণালয় বলেছে টোটাল বিএমইটির সাথে আমাদের ডেসপাসের ডিফারেন্স, কিন্তু জেনুইন কর্মী যেতে পারেনি তার সংখ্যাটি 5 থেকে 6,000-এর ভিতরে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে এমন বক্তব্যের জবাবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, তদন্তেই সব প্রমাণ হবে। যেটা হয়েছে এটার ব্যাপারে কাউকে দোষারোপ করে লাভ নেই। এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে দ্রুত অর্থ ফেরত চেয়ে বিক্ষোভ করেছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। প্রেস ক্লাবের সামনে এই সমাবেশে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আসন্ন বাজেটের খবর। তথ্য প্রযুক্তি খাতে তালিকাভুক্ত সেবার সংখ্যা কমিয়ে কর অব্যাহতির মেয়াদ বাড়ছে 3 বছর। আসন্ন বাজেটে এ প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, বর্তমানে ডিজিটাল পরিষেবা হিসেবে 27টি উপখাত স্বীকৃত। আসছে বাজেটে সেবার সংখ্যা কমিয়ে 19টি করা হচ্ছে। কর অব্যাহতি মিলবে আরও 3 বছর। তবে সুবিধা পেতে হলে নগদ টাকায় কোনো লেনদেন করতে পারবে না কোম্পানিগুলো। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি ও এক ব্যক্তির কোম্পানির কর্পোরেট কর কমছে 2.5%। এছাড়া নিত্যপণ্য সরবরাহে উচ্ছে কর কমিয়ে অর্ধেক করার প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী প্রস্তাব করবেন, শেয়ার বাজারে লেনদেনে 50 লাখ টাকার বেশি আয়ে দিতে হবে গেইন ট্যাক্স। ফল ও ফুল আমদানিতে উচ্ছে কর বেড়ে 10% করা হবে। বাজেটের সম্ভাব্য কর কাঠামো নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল আমিন, শুরুতেই জানতে চাইবো যে বাজেট কেমন হতে যাচ্ছে আর করের যে বিধানগুলো রাখা হচ্ছে বা প্রস্তাব করা হচ্ছে সেগুলো সাধারণ মানুষের উপর কী প্রভাব ফেলবে? প্রথমত বাজেট কেমন হচ্ছে, এবারের বাজেটে এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে যে সমস্যাগুলো আছে সেটার একটা স্বীকৃতি এই বাজেটে আছে। সেটা কিভাবে? আমরা এর আগে দেখেছি বাজেট আগের বাজেটের তুলনায় অনেক বেশি বৃদ্ধি করা হয়, কিন্তু এবার আমরা দেখছি যে চলতি অর্থ বছরের যে বাজেট আর নতুন যে বাজেট আসছে সেটির মধ্যে ব্যবধান কিন্তু খুবই কম। এবারের বাজেট 8 লাখ কোটি টাকাও ছাড়াচ্ছে না এবং মূলত অর্থনীতিতে যে মূল্যস্ফীতি, ডলার সংকট, টাকার অবমূল্যায়ন, সরকারের যে আয়ের দুর্বলতা, এই বিষয়গুলো মাথায় রেখেই সরকার এই বাজেট খুব বড় না করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই অনুযায়ী নীতি নির্ধারণ করার চেষ্টা করছে। দ্বিতীয়ত যে বিষয়টি করের বিষয়, আপনি জানেন যে করের দুটি জায়গা থাকে, একটি হচ্ছে কোম্পানির কর, একটি হচ্ছে ব্যক্তির কর। ব্যক্তির করে খুব বেশি পরিবর্তন আমরা দেখছি না। সাধারণত যেটি নিয়ে মানুষের অনেক বেশি আগ্রহ থাকে যে যারা আয় করেন ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ছে কিনা বা তাদের কর বাড়ছে কিনা। আমরা দেখছি যে এবছর ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ছে না, 3.5 লাখ টাকাই থাকছে। তবে যারা উচ্চ আয়ের মানুষ, ধনী মানুষ, তাদের উপরে কর বাড়ছে। আপনি জানেন যে এখন ব্যক্তির আয়করের সর্বোচ্চ হার 25%, সেটাকে বাড়িয়ে 30% করা হচ্ছে। এনবিআরের ক্যালকুলেশন আমরা দেখেছি, যদি কোনো মানুষ 38.5 লাখ টাকা বছরে আয় করেন তবে তিনি 50 লাখ টাকার এই 30% স্ল্যাবে ঢুকে যাবেন। এইটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর বাইরে কোম্পানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত আসছে। একটি হচ্ছে যে পুঁজিবাজারে যে কোম্পানিগুলো তালিকাভুক্ত নয়, অর্থাৎ বেশিরভাগ বেসরকারি কোম্পানির কর্পোরেট কর 2.5% কমানো হচ্ছে। এর পাশাপাশি এক ব্যক্তির কোম্পানির কর্পোরেট করও
2.5% কমানো হচ্ছে। এর বাইরে আরও কিছু বিধান আছে যেগুলো সাধারণ মানুষের জীবনমানে প্রভাব ফেলতে পারে আয়করের ক্ষেত্রে, বিশেষ করে যেমন মিষ্টি পানি উৎপাদন করে এমন কোম্পানির টার্নওভার কর 0.6% থেকে 3% করা হচ্ছে। অর্থাৎ করের কিছু বিষয় মানুষের সামগ্রিক জীবনমানে প্রভাব ফেলবে, এটি নিশ্চিত বলা যায়। তবে সরকার বলছে যে এই প্রভাব বা মূল্যস্ফীতি যেন আর না পারে কমিয়ে আনা যায়, চেষ্টা থাকবে এবার বাজেটে। বাজেট নিয়ে আলোচনা হচ্ছিল বার্তাকক্ষ থেকে আমাদের সহকর্মী রুহুল আমিনের সাথে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। তাহিরপুর সুনামগঞ্জ সড়ক সহ কয়েকটি গ্রামীণ সড়ক তলিয়ে কয়েকটি জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সিলেট নগরের 28টি ওয়ার্ডে এখনও প্রায় 10,000 পরিবার পানিবন্দী। তবে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সুনামগঞ্জে 35 মিলিমিটার ও সিলেটে 29 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বিভিন্ন নদীর পানি বাড়ছে। সুরমা নদীর ছাতক পয়েন্টে পানি বিপদসীমার 69 সেন্টিমিটার উপরে বইছে। জাদুকাটা নদীর পানি বাড়ায় তাহিরপুর সুনামগঞ্জ সড়কে 1.5 কিলোমিটার তলিয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছেন 2 উপজেলার লক্ষাধিক মানুষ। পানি উঠেছি, রোড মারি লিছে, চলাচল করতে খুব অসুবিধা। এখন আগের পানি আমরা কিন্তু বহু করছি, এখন তো আরো সমস্যা, এখন বাড়ি তা হয় সমস্যা। ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামীণ সড়ক তলিয়ে বন্ধ আছে যান চলাচল। এছাড়া দোয়ারা বাজার উপজেলাতেও 3টি ইউনিয়ন যোগাযোগ বিচ্ছিন্ন। প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম, পানিবন্দী অন্তত 15,000 মানুষ। তোর পানির বেগ বলা যাইতেছে না কি পর্যন্ত হইব। হ্যাঁ, খুব অবস্থা তো খারাপ হয়ে যাওয়া যাইতেছে। রাস্তা হইলেই তো হইতো না, ব্রিজ দিতে হইব, এরপরে পানি যাওয়ার যাতায়াতের রাস্তা করতে হইব। বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। তো হাওরগুলো অলরেডি পরিপূর্ণ হয়ে গেছে। পরিপূর্ণ হয়ে গেলে এবং নাদালে বিপদসীমা অতিক্রম করলে এটা হয়তো প্রায় 48 ঘন্টা বা তারও বেশি সময় স্থায়ী হতে পারে। সেক্ষেত্রে একটু জনদুর্ভোগ বাড়তে পারে এবং তখন বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। এদিকে সুরমা নদীর পানি সিলেট পয়েন্টের বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নগরীর 28টি ওয়ার্ডে এখনও পানিবন্দী প্রায় 10,000 পরিবার। ওয়ার্ডেই সব কাউন্সিলররা সচেতন আছেন, সবাই কাজ করছেন ওয়ার্ডে ওয়ার্ডে। আমরা শুকনা খাবার সবার কাছে পৌঁছে দিয়েছি। যেসব এলাকায় আশ্রয় কেন্দ্র হবে, আশ্রয় কেন্দ্র হয়ে গেছে, সেই সব এলাকায় আমরা রাত্রে থেকে রান্না করা খাবারও দেওয়ার ব্যবস্থা করব। সিলেটের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ আওয়ামী লীগের কেউ নন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, তাদের দুর্নীতির বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারের রয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। ঐতিহাসিক 6 দফা দিবস এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। ওবায়দুল কাদের আরও বলেন, আজিজ আহমেদ বা বেনজির আহমেদ নিজ যোগ্যতায় শীর্ষ পদ পেয়েছেন। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে সেনাবাহিনী, র্যাব, পুলিশ বা প্রশাসনের বড় পদে বসায়নি। এ সময় ওবায়দুল কাদের সমালোচনা করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত প্রধান অস্ত্র মামলায় 10 বছর ও অর্থ পাচার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক আসামি। বেনজির আমাদের দলের লোক নয়, সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারের। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে নির্বাচন আগামীকাল। 7টি উপজেলায় সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট উপলক্ষে উপজেলাগুলোতে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। দেশের মোট 495 উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী 485 উপজেলায় 4 ধাপে ভোট হচ্ছে এবার। 5 মে থেকেই উপজেলা ভোট শুরু হয়। চতুর্থ ধাপের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হয়েছিল 55 উপজেলার।
কিন্তু নানা কারণে বুধবার ভোট হচ্ছে ৬০ উপজেলায়। নির্বাচন কমিশন জানিয়েছে এ ধাপে ৬ উপজেলায় ইভিএমে, বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারে ভোট হবে। সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। এই ধাপে মোট ৭২১ জন প্রার্থী রয়েছেন। কেন্দ্র রয়েছে ৫,১৪৪টি। মোট ভোটার ১,৪৩,৫৭,৮২০ জন। সাধারণ কেন্দ্রে ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৮ থেকে ১৯ জন আইন শৃঙ্খলার সদস্য মোতায়েন থাকবে। আমাদের দুটা দিকে আমরা দেখি, একটা হলো যে নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে কিনা, সঠিকভাবে হচ্ছে কিনা, ন্যায়সঙ্গতভাবে হচ্ছে কিনা, আর একটা হলো শান্তিপূর্ণভাবে আমরা করতে পারছি কিনা। এই দুটোকে আমরা গুরুত্ব দিচ্ছি। প্রশাসনের আমরা এ পর্যন্ত যে ভূমিকা দিচ্ছি তারা নিরপেক্ষভাবে আমাদেরকে সহায়তা করেছেন, সরকারও সেটা নিরপেক্ষ থেকে আমাদের করার চেষ্টা করেছেন। আমি বলবো যে পূর্ণাঙ্গ সহযোগিতা আমরা পেয়েছি। ইসি জানিয়েছে চতুর্থ ধাপেও মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে ১৭৫ প্লাটুন বিজিবি। এছাড়া ভোট কেন্দ্রে পুলিশ সদস্য থাকছে ১৯,৪৭৮ জন, আর সব মিলিয়ে ৪১,৩৭৯ জন পুলিশ সদস্য মোতায়েন থাকছে। চতুর্থ ধাপ যেটা আছে সেটাও আশা করি সেটা সংখ্যা একটু কম, জানেন যে সে ধাপে, তো সেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আরও ইন্টেন্সিভলি এখানে করবেন, দায়িত্ব পালন করবেন। প্রথম ধাপের ১৩৯ উপজেলায় ভোট হয়েছে গত ৮ মে। এসব উপজেলায় গড়ে প্রায় ৩৬% ভোট পড়ে। ২১ মে দ্বিতীয় ধাপে ভোট পড়ে ৩৮%। ২৯ মে তৃতীয় ধাপে ভোট পড়ে ৩৬%। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত থাকা ২০ উপজেলায় ভোট হবে আগামী ৯ জুন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।